দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। চীন ও বাংলাদেশের মধ্যে শিক্ষা সহায়তা বৃদ্ধির সুযোগ বাড়ছে। চীনের ইউনান প্রদেশে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা, যারা বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে ভিন্ন দেশে। এছাড়া চীনের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে আলাদা বিভাগ রয়েছে, যা ইতিবাচক ও গৌরবের বলে মনে করেন শিক্ষার্থীরা। চীন থেকে ফিরে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ কিলোমিটার দূরে চীনের ইউনান প্রদেশে ইউনান বিশ্ববিদ্যালয়ে চীনাই শিক্ষার্থীদের বাংলাকে ভালোবাসার উদাহরণ। কেবল সুরে কিংবা কথায় নয়, বাংলাকে ভালোবাসতে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে বাংলাতেই স্নাতক করছেন এই শিক্ষার্থীরা। আমি তৃতীয় শ্রেণীর ছাত্রী। আমি প্রায়শই বই পড়তে, গান শুনতে এবং সিনেমা দেখতে পছন্দ করি। আমি ইউনান বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ি। হুমায়ুন আহমেদের নন্দিত নরকে পড়ছি। বাংলাদেশে আসার ইচ্ছেটাও প্রবল তাদের, তাই তো এদেশের সংস্কৃতিকে আঁকড়ে ধরার প্রবল প্রয়াস ইউনান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রোমানার। আমি সরকারের স্কলারশিপ পেয়ে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ভাষা পড়েছিলাম। চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এক বাংলাদেশি শিক্ষার্থীও। করোনাকালীন যারা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন বিভিন্ন সহযোগিতাও। ইউনান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়াশোনা করছি। আমি ইউনান ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়াশোনা করছি। বাংলাদেশি টাকায় ৫-৬ টাকার মধ্যেও এখানে ১ মাস ভালো খেতে পারবেন। এছাড়া এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখানেই শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন কেউ কেউ। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ছড়িয়ে দিচ্ছেন চীনা শিক্ষার্থীদের মধ্যে। চীনা শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে জানার আগ্রহ প্রচন্ড, এবং তারা যখন এখানে ভর্তি হয় তার আগে থেকেই অনেকেরই ইচ্ছা যে আমি বাংলা ভাষা শিখব। আমি কিছু সাধু ভাষা পড়েছি, আমার মনে হয় সাধু ভাষা তো কঠিন। তবে দুই দেশের মধ্যে শিক্ষাগত আদান প্রদান আরো বাড়ানোর ইচ্ছা আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে অনেক ভালো করছে, আমরা বাংলাদেশ থেকে শিক্ষার্থীর সংখ্যা আরো বাড়াতে চাই। বাংলাকে ও বাংলাদেশকে বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে, সেটি অব্যাহত আছে চীনের ইউনান প্রভিন্সের এই ইউনান বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখেছি সেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের সংস্কৃতি ও ভাষাকে কিভাবে ছড়িয়ে দিচ্ছে সবার মাঝে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ইউনান, চীন। মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম প্রোগ্রামে বেড়েছে আবেদনের সংখ্যা। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। সেকেন্ড হোম ক্যাটাগরিতে এ পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে প্রায় ২,০০০-এর কাছাকাছি। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মোট আবেদনকারীর মধ্যে ৮০০ জনকে প্রাক অনুমোদন দেওয়া হয়েছে। তবে এর মধ্যে বাংলাদেশি কতজন আছে তা জানা যায়নি। এর আগে এই ক্যাটাগরিতে বাংলাদেশি আবেদনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কঠোর শর্ত প্রয়োগ করার পরও যুক্তরাজ্য, জাপান ও সিঙ্গাপুর থেকে আগের বারের তুলনায় আরও বেশি নাগরিক আবেদন করেছেন। অন্যদিকে পিভিআইপি বা প্রিমিয়ার ভিসার তেমন সাড়া পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ মিস্ট্রি বিরিয়ানি। শিল্পনগরী মোসাফফা সানাইতে অবস্থিত রেস্টুরেন্টটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মাসুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, খুরশুদুল আলম, জানে আলম, লিয়াকত আলী, সঞ্জিত কুমার শীল, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ জাফর সরওয়ারউদ্দিন, মোহাম্মদ কবির ও মামুনুর রশিদ সহ স্থানীয় প্রবাসীরা। দেশীয় খাবারের সাথে মিলবে ইন্ডিয়ান এবং পাকিস্তানি খাবারও। এছাড়া রেস্তোরাঁর হল রুমে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থাও রয়েছে। পরিবার পরিজন নিয়ে সবাইকে রেস্তোরাঁয় আসার আমন্ত্রণ জানান প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। অস্থিতিশীল দেশগুলোতে শান্তি রক্ষায় অবদানের জন্য বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জা পিয়েরি ল্যাক্রোইক্স ও ক্যাথরিন পোলার্ড।
সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথ সাক্ষাতে এই মন্তব্য করেন তারা। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু পরিবর্তন ও নারীর নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। জানান, জাতিসংঘ সফলভাবে তার শান্তিরক্ষা অভিযানে ৭৫ বছর পূর্ণ করেছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বব্যাপী জাতিসংঘের ৯টি শান্তিরক্ষা মিশনে প্রায় ৭৫০০ বাংলাদেশি নারী পুরুষ নিযুক্ত রয়েছে। ক্যাথরিন পোলার্ড যৌন নিপীড়ন ও নির্যাতন রোধে ট্রাস্ট ফান্ডে বাংলাদেশের অবদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে নারীর অংশগ্রহণের প্রতিবন্ধকতা রোধে যেমন বিকল্প নেই, তেমনি নিশ্চিত করা হবে নারীদের অর্থবহ অংশগ্রহণ। সেই সাথে মিশনগুলোতে নারীর মোতায়েনের বৃদ্ধি করতে হবে। জাতিসংঘের শান্তিরক্ষা নারী শীর্ষক এক সেমিনারে মন্তব্য করেন বক্তারা। সেমিনারে বক্তারা বলেন, নারীর প্রতি বৈষম্য রোধে প্রতিটি দেশের জাতীয় ডিফেন্স নীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে হবে। আসছে ডিসেম্বরে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন প্রধানদের মন্ত্রীর পর্যায়ের প্রস্তুতির বৈঠকে এসব কথা বলেন বক্তারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ডক্টর রেবেকা সুলতানা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তাওয়াফ করা সহ হজের অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইটে জেদ্দা পৌঁছান। সেখানে রাষ্ট্রপতিকে সৌদি সরকারের রয়্যাল গেস্ট হিসেবে বিমানবন্দর থেকে মক্কার সাফা রয়্যাল প্যালেসে নিয়ে যাওয়া হয়। পবিত্র হজ পালন শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনায় যাবেন। হজ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশে ফিরবেন। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল জয়া পিয়েরে ল্যাক্রোসিক্স। সেনাবাহিনীর সদর দপ্তরে এই সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। এই সময় মালি মিশনে বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন তারা। ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের ব্যাপারে জাতিসংঘের শান্তিরক্ষা সংক্রান্ত আন্ডার সেক্রেটারিকে অনুরোধ করেন। এ সময় পিয়েরে ল্যাক্রোইক্স জাতিসংঘ নিরাপত্তা মিশনে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশ থেকে আরও অধিক পরিমাণ শান্তিরক্ষী নিয়োগের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। ভূমধ্যসাগরে বোট রেস চলাকালে একটি নৌযানকে ঘিরে ধরল একদল ওরাকা তিমি। সম্প্রতি স্পেনের জলসীমায় ক্যামেরায় ধরা পড়ল এই দুর্লভ দৃশ্য। ভিডিওটিতে দেখা যায় অন্তত 3টি তিমি জলযানটিতে কেন্দ্র করে ঘুরছিল। একটি তিমি বোটটিকে ধাক্কা দিতে থাকে। সৌভাগ্যক্রমে কেউ ক্ষয়ক্ষতির শিকার হননি। উল্টে যায়নি নৌযান। কিছু সময় পর প্রতিযোগীরা নিরাপদ পৌঁছায় উপকূলে। ওরাকা প্রজাতিটি কিলার তিমি হিসেবেও পরিচিত। বিচার বিভাগীয় সংস্কারের প্রতিবাদে ফের বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। শনিবার 25 সপ্তাহের মতো রাজপথে নামলেন ইসরায়েলিরা। তেল আবিবের মূল সড়ক অবরুদ্ধ করে রাখে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে অবস্থান নেন তারা। বিচার বিভাগ সংস্কারের জোরালো প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। বিশ্লেষকরা বলছেন, চলমান আন্দোলন পুরোপুরি সফল না হলেও চাপে ফেলেছে নেতানিয়াহু প্রশাসনকে। অভ্যন্তরীণ এবং বিদেশি চাপের মুখে এখনও আইন পাশ করতে পারেনি সরকার, যাকে ইতিবাচক হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। চলতি বছরের শুরুতেই বিচার বিভাগ সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। সেই অনুসারে পার্লামেন্টের হাতে বাড়ছে বিল পাশ বা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার। অন্যদিকে কমবে বিচার বিভাগের ক্ষমতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দিল মিশর। রোববার কায়রোতে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদল ফাত্তাহ আল সিসি তাকে ভূষিত করেন অর্ডার অব দ্য নীল
এই সম্মাননায়। 2 দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে মিশরে অবস্থান করছেন নরেন্দ্র মোদী। গত 26 বছরের মধ্যে এটি ভারতীয় কোনো সরকার প্রধানের প্রথম মিশর সফর। রোববার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার সহ নানা ইস্যুতে মিশরের প্রেসিডেন্ট ও শীর্ষ নেতাদের সাথে আলোচনায় বসেন মোদী। কায়রোর 1000 বছরের পুরনো আল হাকিম মসজিদও পরিদর্শন করেন তিনি। সাক্ষাৎ করেন মিশরে বসবাসরত প্রবাসী ভারতীয়দের সাথে। এর আগে 12 দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় মোদীকে। ওয়াগনার গ্রুপের বিদ্রোহে নড়ে চড়ে বসেছিল পুতিন বিরোধীরা, কিন্তু রক্তপাতহীন অভ্যুত্থান শেষ হয় শান্তিপূর্ণ মধ্যস্থতায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিদ্রোহ রুশ প্রেসিডেন্টের জন্য জোরালো সতর্কতা। শীঘ্রই মাথাচাড়া দিতে পারে আত্মগোপনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো। তারা একাট্টা হলে এবং সরকারের অভ্যন্তরে সহযোগিতা পেলে ঘটতে পারে বড় অঘটন। রাশিয়ার সীমান্ত শহর রোস্তভে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের তৎপরতা চোখে পড়তেই নড়েচড়ে বসে পুতিন বিরোধীরা। অনেকেই খোলাখুলি বলতে থাকেন, এই বুঝি শেষ হলো ভ্লাদিমির পুতিনের ক্ষমতা। বিশ্লেষকদের ইঙ্গিত ছিল এই বিদ্রোহ রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে নয়, ছিল প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনা প্রধানের জন্য। রুশ ধনকুবেরদের কাছে গ্রহণযোগ্য নন প্রিগোজিন। ফ্রন্টলাইন সামলাতে সে দক্ষ হলেও এক কথায় অসভ্য। কোনোভাবেই সে মস্কো দখলের যোগ্যতা রাখে না। প্রেসিডেন্ট হওয়া তো অনেক দূরের ব্যাপার। আর 25,000 যোদ্ধা রাশিয়া দখলের জন্য খুবই নগণ্য। সত্যি বললে এটা খুব হাস্যকর কল্পনা। এই বিদ্রোহের মাধ্যমে ওয়াগনার ও রুশ সরকারের মধ্যেকার ফাটল স্পষ্ট হলো বিশ্বের কাছে, যা প্রশাসনের দেয়ালেও চির ধরাতে পারে এমন মতামত বিশ্লেষকদের। রণক্ষেত্রে বিপুল যোদ্ধা হারিয়ে ক্ষোভে ফুঁসছিলেন প্রিগোজিন। এবার ঘটল বিস্ফোরণ, যা রাশিয়ার রাজনীতি এবং পুতিনের জন্য বড় ধাক্কা। ওয়াগনার তো একটি নমুনা। নিকট ভবিষ্যতে পুতিন সরকারের জন্য অপেক্ষা করছে আরো সংকটময় পরিস্থিতি। দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য পুতিনের অভ্যন্তরীণ পরিমণ্ডলের ঐক্য বেশ জরুরি। রুশ প্রেসিডেন্ট বর্তমানে একটি স্থিতিশীল কাঠামোর চূড়ায় বসা, যার চারপাশে সমমনা মানুষরা রয়েছেন। সেই বিশ্বাসের দেয়ালে ফাটল ধরিয়েছেন প্রিগোজিন। এখন যদি একে একে সবাই জাহাজ থেকে লাফিয়ে পড়তে চান, তাহলেই বিপদ। রাশিয়ার সরকারের জন্য অবশ্য অভ্যুত্থান নতুন বিষয় নয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার 4 মাস আগে কমিউনিস্ট বিদ্রোহের মুখোমুখি হন তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ। সেবার তিনি বেঁচে যান। তবে 1993 সালে ইয়েলৎসিন হন বড় অভ্যুত্থানের মুখোমুখি। এক পর্যায়ে পার্লামেন্ট ভবনের ট্যাঙ্ক নিয়ে হামলার নির্দেশ দেন তিনি, যাতে সরকারি হিসেবে প্রাণ হারান 148 জন। কারাগারে পাঠানো হয় হাজারো বিদ্রোহীকে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।